থ্যাংক ইউ কাকা। দাঁড়া 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 কাকা বাবু, ও দাঁড়াও। হাই, আমি নীলাদ্রি। হ্যালো, আমি নব। তোমাদেরকে স্বাগত জানাই আমাদের আরেকটি নতুন ব্লগে। তো মেনলি এটা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম লং রাইডিং ভিডিও হতে চলেছে। তো যেরকম বললো নীলাদ্রি যে আজ এটা আমাদের প্রথম একটা লং ভিডিও রাইড হতে চলেছে, একদমই তাই। আমাদের অনেক দিনের একটা প্ল্যান এটা। তো এই ভিডিওটা শুরু কিন্তু এখন থেকে নয়, ভিডিওটা শুরু হচ্ছে আগের দিন রাত থেকে, যখন আমাদের সমস্ত কিছু গোছানো চলছে এবং সমস্ত কিছু নিয়ে আমরা একেবারে সকালের প্রস্তুতি নিয়ে আমরা চলে যাব আজকে। মোটামুটি পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে আজ কভার করব 300 কিলোমিটার। তো এই 300 কিলোমিটারের পরে এক জায়গায় স্টে হবে, স্টে করে আমরা তারপরের দিন পুরো ডেস্টিনেশনে চলে যাব। তো কোথায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, সেটা আস্তে আস্তে আমরা পরের ভিডিওতেও বলবো তোমাদের। সকাল 6টায় বেরোনোর প্ল্যান, তো এখন গোছগাছ চলছে, দেখা যাক কি হয়, 6টায় বেরোতে পারছি কিনা। বাবা পিছন দিক কি ভারী হয়েছে। 6টার সময় বেরোবো বলেছিলাম, যাক 1 ঘন্টায় তো লেট করেছি, বেশি তো করিনি। ওহ, গাড়িটা চললে কি আরাম লাগছে। গুড মর্নিং, সুপ্রভাত। সকাল 7:30 বাজে, আমাদের 6টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু কথা তো থাকে অনেক কিছুই। তো মোটামুটি এখন আমরা এই বেরোলাম, তবুও রাস্তাঘাট এখনো অত ভর্তি হয়নি। চেষ্টা করছি শহরটা থেকে বেরিয়ে যাওয়ার। ট্রাফিকটা অসুবিধা না, ট্রাফিকে দাঁড়িয়ে জ্যাকেট পরে যে গরমটা লাগবে সেটা অসুবিধা। চলো ভাই, বাম দিক দিয়ে চলো না। থ্যাংক ইউ কাকা। দাঁড়া 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 কাকা বাবু, ও দাঁড়াও। আমাদের জার্নি আজকে শুরু হলো। আমরা এখানে যাবো, আমাদের ডেস্টিনেশন যেটা অ্যাকচুয়ালি, এটা একটু অল্প হিন্ট দেওয়া যেতে পারে যে আমাদের রাজ্য ছেড়ে পাশের রাজ্যে যাবো। ঢুকে গেলাম গুরগামের রাস্তায়। সামনে দেখা যাচ্ছে নলহাটি, রামপুরহাট, তারাপীঠ, মোহাম্মদ বাজার। প্রায় 50 থেকে 60 কিলোমিটার গাড়ি চালিয়ে আসার পরে আমরা একটা ব্রেক নিলাম। 360টা কানেক্ট করার পরে কিছুদিন রেকর্ড বোতামটা আমি না ভুলে গেছিলাম, কেননা দুদিন আমি ইউজ করিনি। ইউজ না করার কারণে আমার একটু মনে নাই কোন সুইচটা চাপলে ওটাতে ভিডিও রেকর্ড হয়। প্রায় 1-1.5 মিনিট খাটাখাটনি করার পরে দাদা বললো নিচের দিকে গোল কালারের একটা অপশন আছে। এই আমরা বাম দিক নিয়ে নিলাম, খুঁটিসাঁকর রাস্তা, খুব ভালো গ্রিনারিজ, অসংখ্য বাম্পার, বাম্পারের পর বাম্পার, আবার বাম্পার। চলে এলাম কুলি চৌমাথা। এখান থেকে বাম দিকে গেলে বহরমপুর, ডান দিকে গেলে সাঁইথিয়া। সামনে বোর্ড দেখা যাচ্ছে ফুটিসাঁকো 28 কিলোমিটার, বর্ধমান 89, কলকাতা 198 কিলোমিটার। এখান থেকে চাইলে আমরা নবদ্বীপও যেতে পারি। এই রাস্তাটা যদি ডবল লেন হতো তাহলে তো মজাই মজা ছিল। খুবই ভালো রাস্তা, মজা লাগছে। কারণ আরো ভালো লাগছে কারণ চারপাশে এত গাছপালা আছে, সবুজ চারপাশে, এই জন্য রাস্তাটা আরো খুব উপভোগ্য হয়ে উঠছে। কলকাতার থেকে যারা শিলিগুড়ির দিকে যায় তারা অনেক সময় এই রাস্তাটা নেয়। কলকাতা থেকে এসে কানেক্ট হয়ে ফুটিসাঁকো হয়ে মোরগ্রাম দিয়ে বেরিয়ে তারা বাম দিকে ওরা চলে যায়। যেহেতু আমরা একদম মাঝেই থাকি তাই আমাদের একটা অসুবিধা নেই, আমরা তো বেরিয়ে ডান দিকে শিলিগুড়ি চলে যেতে পারি। আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি খুবই ইজি, একদম সোজা রাস্তা, সোজা যেতে হবে, অটোমেটিক্যালি আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। তাড়াহুড়ো করে বেরোনো হয়েছে, যেটা হয়ে থাকে। খাওয়া দাওয়া করার সময়ও ছিল না। দেখি সামনে কোথায় কি পাচ্ছি, সেই অনুযায়ী দেখে দাঁড়াবো। শ্যামলির বাস এটা? কোন শ্যামলি? 90 কিলোমিটার গাড়ি চালানোর পরে শেষমেশ একটা দোকান পেলাম যেখানে কি পাওয়া যাচ্ছে, চপ, মুড়ি, ঘুগনি। নাকি আমরা খাচ্ছি হচ্ছে পুরি আর ঘুগনি। এখান থেকে বোলপুর 20 থেকে 25 কিলোমিটার। হ্যাঁ, বহরমপুর যাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে আমরা যখন বোলপুর থেকে ফিরছিলাম না, সেই যে রাস্তাটা নিলাম। তো এখন মোটামুটি আমরা একটু যা পাওয়া গেল, এখানে কিছুই পাওয়া যাচ্ছে না, কিন্তু খিদে পেয়েছে খুব। ভালো লাগলো না অতটা এই সময়, কিন্তু কিছু করার নেই, খিদেটা পেয়েছে, বাকি রাস্তাটা যেতে হবে, সেই জন্য কিছুটা ব্রেকফাস্ট করে নেওয়া গেল। এবার দেখি, এখনও প্রায় 200 কিলোমিটার যেতে হবে। আমরা মোটামুটি 90 কিলোমিটার ক্রস করেছি, প্রায় 200 কিলোমিটার এখনও যেতে হবে। যাই আস্তে আস্তে, সময় আছে, সবে সকাল 10টা বাজে, আশা করি ঠিকঠাক পৌঁছে যাব টাইমে। আসলে এই ড্রেসটা পরলে, মানে এই সেফটি গিয়ার্স, জ্যাকেট, প্যান্ট, গ্লাভস, অ্যাকচুয়ালি এগুলো পরলে আমি দেখেছি উপকার কি হয় না হয়, তবে আমার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই থাকে, বেড়ে যায় অটোমেটিক্যালি, এবং গাড়ি
চালাতে অনেক কনফিডেন্ট লাগে। জানি না এটা কোন ব্রিজ, আমার আইডিয়া নেই। তো যা তা জ্যাম, মানে অনেকক্ষণ ধরে জ্যাম। তো এদিক ওদিক করে কোনো রকমে বেরিয়ে এসে একটি বাসের পেছনটা নিয়েছি। বাসটা সাইড দিচ্ছে না, অনেকক্ষণ থেকে বলছি। ও একটু আমাকে চাইলে কিন্তু তখন জায়গা দিতে পারতো, কিন্তু দিল না। অনেকবার নক করলাম। ফাইনালি জ্যাম থেকে বেরোনো গেল। দীর্ঘক্ষণ ভেতরে একদম পুরো আমি বুঝতে পারছি জলে, মানে স্নান করে গেছে একদম ঘামে, পুরো সব ভিজে গেছে, জ্যাকেটের নিচে গেঞ্জি টেঞ্জি। ওখানে একটা গাড়ি ব্রেকডাউন হয়েছিল, বড় গাড়ি ভেঙে আছে। পূর্ব বর্ধমান ক্রস করছি এখন। এখন দুপুর বাজে 12টা 24, 12:30 কাছাকাছি। ঠিকই আছে, পৌঁছে যাবো আশা করা যায় ঠিক টাইমেই। তবে অসুবিধা বলতে একটাই, এই যে প্রচণ্ড রোদ, শরীরের পুরো এনার্জি একদম নিয়ে নিচ্ছে মনে হচ্ছে। তো আমরা দাঁড়িয়েছিলাম একটু, অনেকক্ষণ পর একটু ডাব দেখতে পেয়েছিলাম, ডাব খেলাম দুজন। ডাব খাওয়ার পরেও মনে হচ্ছে যেন জলের অভাব হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, তো জলও খেলাম আবার। ওয়েদার খুবই মারাত্মক ওয়েদার। খুব সকালে বেরোলেও খুব একটা লাভ হতো না আমার, কারণ এই রোদটা আমাকে ফেস করতেই হতো, কারণ রোদটা তো সকাল 6:30 7টা থেকেই স্টার্ট। দেখি কতক্ষণে বর্ধমান ছাড়াতে পারি। এখন পূর্ব বর্ধমানের উপর দিয়েই যাচ্ছি। বর্ধমান থেকে কেউ ভিডিও দেখলে তারা অবশ্যই রেসপন্স করবে। একদম বর্ধমান শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে বাজার, লোকাল কিছু জায়গা পার করছি। প্রচণ্ড জ্যাম শহরের ভেতরে। একটু আগে ডান দিকে, আমার তখন ক্যামেরা অন ছিল না, একটা বিশাল বড় গেট দেখলাম, বিজয় তোরণ লেখা। তো অনেক বড় একটা গেট। বিজয় তোরণটা কিসের গেট তাহলে একটু জানিও, কারণ এখন তো দেখার সময় হলো না। দিঘির কোন বাজার, গরিবি দোকানে আমিরি চা, কি লেখা ভাই, মাথায় আসে কোথা থেকে রে? দেখি এখানে ওভারটেক করছে, দেখ এর কি হবে, গাড়িটা এভাবে ঢুকায় এই রাস্তায়, এত বড় গাড়ি। একলক্ষী উচ্চ বিদ্যালয় এখনো পূর্ব বর্ধমান। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, কিন্তু এখানে নদী বলে আর কিছু সেরকম বেঁচে নেই, সবই শুকিয়ে গেছে দেখছি। ওই একটু আধটু যা। ভারত পেট্রোলিয়ামের পেট্রোলের কালার দেখেছিস, সাদা, এরকম কেন কি জানি। পূর্ব বর্ধমান পেরিয়ে গেছি আমরা, এখন হুগলি ঢুকলাম। হুগলি রাস্তাগুলো ভালো, কিন্তু অসুবিধা একটাই দেখছি, প্রচুর পরিমাণ লরি। এত লরি, এবং দুটো লরি পাশাপাশি পাস করার জায়গা নেই, সেই জন্য প্রচণ্ড কনজাস্টেড। এই যে একটা লরি দাঁড়িয়ে গেলেই সঙ্গে সঙ্গে একটা ন্যারো লেন তৈরি হয়ে যাচ্ছে। রাস্তায় এক নাগাড়ে যাওয়া যায়, এই ছোটো ছোটো রাস্তাগুলো এক নাগাড়ে যাওয়া যাচ্ছে না, প্রচুর ব্রেক করতে হচ্ছে, প্রচুর থামতে হচ্ছে, প্রচুর ক্লাচ করতে হচ্ছে। সুতরাং দূরত্বও কম কভার। পুলিশের চেকিং দেখছি হচ্ছে, 4 চাকা চেকিং চলছে, 4 চাকা। খড়গপুর আর 82 কিলোমিটার। বলছি সন্ধে অবধি মোটামুটি চালিয়ে একটু এগিয়ে যাবি নাকি? খড়গপুরের পরে কি আছে? না, খড়গপুর থেকে একটু এগিয়ে থাকলাম দেখা গেল, তাহলে কালকে সকালে কম যেতে হবে। আর 82 কিলোমিটার যেতে কতক্ষণ টাইম লাগবে? আর ঘন্টা, 1 ঘন্টা ধর, মানে ধরে রাখ না তুই কটা, মানে এখন 2:19 তো ধরে রাখ তুই 3:30। 82 কিলোমিটার রাস্তা খুব একটা বেশি লাগবে না। হ্যাঁ, ঘাটাল আর 31 কিলোমিটার। আচ্ছা, আমরা পূর্ব মেদিনীপুর ঢুকে গেছি অলরেডি। আমরা ভাবছি খড়গপুর থেকে আরেকটু যদি এগিয়ে যাওয়া যায় সামনে, কারণ খড়গপুর দিন থাকতে থাকতে পৌঁছে যাবো। সামনে কি আসছে? রথতলা। এখানেও রথতলা আছে। আমি যখন বেলঘুরিয়া থাকতাম সেখানে এক বিখ্যাত রথতলা ছিল। অসাধারণ একটা রাস্তায় ঢুকলাম। তার নাম দেখে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল, আমরা একসাথে বিএড করতাম। বরেন জানি না কোনোদিন এই ভিডিওটা দেখবে কিনা, দেখে তাহলে ভাই তোর বাড়ির কাছ দিয়ে গেলাম বা যাচ্ছি, গড়বেতা এখান থেকে আর 24 কিলোমিটার দেখাচ্ছিল, তাহলে তো একদমই কাছে। নতুন রাস্তা হচ্ছে এখানে, ভালো একটা আধুনিক মেশিন দেখলাম, ডাইরেক্ট পিচ ঢালাই হয়ে যাচ্ছে যেতে যেতে। নারকেল বাগান, এখানে একটু এবার খাওয়া দাওয়ার জন্য থামতে হবে। থেমে আমরা ডিসিশান নেব যে আজকে আর এগোবো কি না, নাকি এখানেই স্টে করব। ঠিকঠাক কোনো খাওয়ার জায়গা দেখছি না, ওটাই খুঁজছি অনেকক্ষণ ধরে। সম্ভব হয় এসিতে বসা যায়, তাহলে এতক্ষণের জার্নিটার ধকল মোটামুটি একটু কমবে। না, হয়তো লাল বন্ধ হবে তারপরে যাব। বাড়ি থেকে 270 কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা শুধু একবারই ব্রেকফাস্ট করেছিলাম। তারপরে এখন হচ্ছে 270 কিলোমিটার। আমরা খড়গপুর ঢোকার আগে একটা রেস্টুরেন্ট দেখলাম, স্টেশনের নাম হচ্ছে মেছোগ্রাম। খাবার আসছে, বিরিয়ানি চলে আসলো, দম বিরিয়ানি। কেন?
রায়তাটা ভালো লাগছে আর এমনি ভালো লাগবে খেতে, কেন বলো তো অনেকক্ষণ পরে খাচ্ছি না, সারাদিন তো কিছু খাইনি, সেই কালকে রাতে খেয়েছিলাম, চামচতে খেতে ভালো লাগছে না, হাতেই ফিলটা আসছে। বাইরে বেরোনোর সাথে সাথে কি গরম লাগছে, যে এখানে বসে খাচ্ছিলাম বং পিৎজা, খাবারগুলোর টেস্টও ভালো আছে। একটা ছোটখাটো কোনো হোটেল খুঁজতে হবে, দেখি এখানে কি করা যায়। আমাদের এই রেস্টুরেন্টের ছেলেটা বললো খড়গপুরে সিটির দিকে ছোটখাটো ঘরের ভাড়াও অনেক বলবে, ওরা বললো সিটি থেকে একটু বেরিয়ে গেলে তখন রুমগুলো নমিনাল রেট আছে। চেষ্টা করবো শহর থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখার যে ঠিকঠাক থাকার জায়গা মোটামুটি এসি একটা রুম পাচ্ছি কিনা, কারণ এখানে যা গরম নর্মাল রুমে থাকা যাবে না, এসি তো লাগবেই। দেবলোক কোন দিক দিয়ে ঢুকবো এটাও তো একটা ফ্যাক্টর, নাকি সব দিক দিয়ে ঢোকা যাবে? এখানে তো কেউ নেই ভাই মনে হচ্ছে, কেউ আছে লোকজন আছে তো সেরকম। ওইখানে একজন বসে আছে। দাদা থাকার ব্যবস্থা আছে নাকি? দেখছিলাম আমি, তোমার এসি রুম আছে? কিরকম চার্জেস কিরকম? আমাদের একটা ডাবল বেড এসি হলেই চলবে আর কি। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে যে কোনো খাবার দাবার যদি বেরোতে না চাই আর দেখে যা, আমি এখানে দাঁড়াচ্ছি তাহলে। আমরা আছি সেকেন্ড ফ্লোরে। খড়গপুর থেকে প্রায় বেশ কিছুটা গাড়ি চালিয়ে আসার পরে একটা প্রপার্টি পেলাম, একটা রুম দেখে পছন্দ হয়ে গেল, এখানেই আজকে রাতটা থাকবো, কালকে সকালে এখান থেকে বের হব।